গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ায় খুলে যাচ্ছে প্রতিবেশী দেশ মিয়ানমারে বিনিয়োগের দ্বার, সৃষ্টি হচ্ছে বাংলাদেশি পণ্যের নতুন বাজার। টানা 7 দিন ধরে অচল খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো, বকেয়া বেতন পরিশোধের দাবিতে থালা হাতে শ্রমিকদের মিছিল। 3টি ফ্লাইওভারের কার্যকারিতা নিয়ে সমালোচনার পরেও চট্টগ্রামে আরও 2টি নির্মাণের উদ্যোগ, প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন নগর বিশেষজ্ঞদের। এবং বাংলা নববর্ষ সামনে রেখে কর্মব্যস্ত যশোরের গদখালির ফুল চাষিরা। বৈশাখী মেলা ঘিরে ফিরে আসছে মৃৎশিল্পীদের দৃষ্টিনন্দন তেজস্ক্র। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সার্ভ ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের মিয়ানমারের কান্ট্রি ম্যানেজার আবুল কালাম আজাদ খান। জনাব আবুল কালাম আজাদ খান, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত। থ্যাংক ইউ। আপনার সাথে আমরা বিস্তারিত আলোচনা যাবো, তো তার আগে অন্যান্য কিছু খবর জেনে নিচ্ছি প্লিজ। দর্শক, কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। অবস্থান করতে পারবে, কাজে আমি এই কাজটা দ্রুত সম্পন্ন করার জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা অধিদপ্তর সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কারাগারের সাথে ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক। ছোটবেলায় সেই স্কুল জীবনে, কলেজ জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে সবসময় কারাগারে আমাদের আসতে হয়েছে। কেন তা ভালো করেই জানেন। আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের সবথেকে মূল্যবান সময়গুলি তিনি কাটিয়েছেন এই কারাগারে। বোধহয় একটানা 2 বছর কখনো তিনি বাইরে থাকেননি। তিনি কেন কারাগারে ছিলেন? ছিলেন একটাই কারণে, যে বাংলাদেশের মানুষ যারা শোষিত, বঞ্চিত, দরিদ্র, ক্ষুধার্ত, নিরন্ন মানুষ, গৃহহারা মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদের অধিকার আদায়ের জন্যই তিনি সংগ্রাম করেছেন। আমাদের ভাষা আন্দোলন, অর্থাৎ বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার সংগ্রাম দিয়েই তার যাত্রা শুরু। সে সময় তিনি প্রথম এই ঢাকায় কারাগারে বন্দী হন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর এরপর থেকে বারবার কারাগারে বন্দী হয়েছেন, শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, মানুষের পক্ষে, মানুষের কল্যাণে কথা বলতে গিয়েই তিনি বন্দী হয়েছেন। বাংলাদেশের মানুষের মুক্তি সনদ 6 দফা দিয়েছেন। সেই 6 দফা 50 বছর পূর্তি। সেই 6 দফা দেওয়ার পরেও তিনি বন্দী। ভাষা আন্দোলনের সময় তিনি যখন বন্দী হন, কয়েকবারই পরপর 3বার বন্দী হয়ে আর তাকে ছাড়েনি। 49 সালে যখন বন্দী করা হয় অক্টোবর মাসে, তারপর থেকে 52 সালের 27 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি কারাগারে বন্দী। আর এরপর তো বোধহয় 54 সালে বন্দী হয়েছেন, 56 সালে বন্দী হয়েছেন, মানে প্রতি 52 সালে বন্দী হয়েছেন। আমি যদি এভাবে হিসাব করে দেবো, 62 সালে আবার বন্দী, 60 সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছেন, 62 সালে আবার বন্দী, 64 সালে বন্দী। এরপর 66 সালে তো বারবার উনি এক জায়গায় বক্তৃতা দিয়েছেন, তাকে বন্দী করেছে, মামলা দিয়েছে, বিভিন্ন জেলায় জেলায় মামলা, সেখান থেকে নিয়ে এসছে। এরপরে 66 সালে 8ই মে যখন গ্রেপ্তার করে আর ছাড়েনি। সেখান থেকে আবার 68 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে তিনি তাকে বন্দী করে রাখে। 69 সালে ফেব্রুয়ারিতে তিনি মুক্তি পান। আমরা আমাদের স্কুল জীবন, কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, ওই কলেজ শেষে, স্কুল শেষে আমরা ছুটে গেছি। 15 দিনে একদিন দেখা করার সুযোগ ছিল, আমরা জেলখানায় যেতাম দেখা করতে। কারাগারের সাথে আমাদের একটা সম্পর্কই রয়ে গেছে, সত্যি কথা বলতে কি। আর নিজেও বন্দী ছিলাম, যদিও আমাকে ঢাকা কারাগারে আনেনি। কারণ আনেনি এই জন্য, যেখানে তাহলে সব বন্দীরা এত বেশি উৎসাহিত হয়ে পড়বে, ওরা নাকি ডিসিপ্লিন রাখতে পারবে না। কখনো সাব জেলে, জেনারেল এরশাদের আমলে যখন অ্যারেস্ট করলো, মিন্টু রোডে একটা ভাঙাচোরা বাড়ি পরিত্যক্ত, সেখানে সাব জেলে রেখেছিল। মতিয়াপা আমার সাথে আছে, সাহারাপা সাথে আছে, আমরা 3 জন একসাথে বন্দী হয়েছিলাম। আবার এর পরবর্তীতে কয়েকবারই আপনার হাউস অ্যারেস্ট, পরবর্তীতে কেয়ারটেকার গভর্নমেন্ট যখন আসলো, তখন বন্দী করে আমাদের সংসদে, সেখানে একটা ভবনে
সাবজেল করে বন্দি করে রেখেছে। যাক, আমি এটুকু বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতা আনতে যেয়ে তাকে যে সারাটা জীবন কষ্ট স্বীকার করতে হয়েছে, জেল জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে, এবং তারই সাথে আওয়ামী লীগের যে নেতা কর্মী যারা, তারাও কারাবন্দী হয়েছেন বারবার। আজকের দিনে আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই। জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মনসুর আলী, কামরুজ্জামান, যাদেরকে এই কারাগারেই নির্মমভাবে ৩রা নভেম্বর হত্যা করা হয়েছিল। 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। আমরা আমাদের স্বাধীনতা জাতির পিতা দিয়ে গেছেন। আমরা চাই এই দেশটাকে স্বাধীন দেশ হিসেবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলা, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, যা সবসময় তিনি চাইতেন। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। স্বাধীনতার পর তিনি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেন। দেশ এগিয়ে যাচ্ছিল। বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলে যখন একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মানুষের অর্থনৈতিক মুক্তির পথে যখন পা বাড়ান, মানুষ তার সুফলও পেতে শুরু করে, ঠিক তখনই তাকে নির্মমভাবে হত্যা করে। ফলে সেই অগ্রযাত্রা থেমে যায়। 96 সালে আমরা সরকার এসে 21 বছর পর বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই আমরা রাজনীতি করি। কাজে আমাদের সবসময় এটাই লক্ষ্য যে বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনের মান উন্নত হবে, তাদের যে মৌলিক চাহিদাগুলি, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা হবে, সুন্দরভাবে এদেশের মানুষ বাঁচবে, এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রায় বাংলাদেশে বলতে গেলে প্রতিটি সেক্টরে যেখানে যেখানে কী কী সমস্যা, সেগুলি সমাধানের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, এবং তার ফলে আজকে আমাদের দেশ উন্নত হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। সেই সাথে সাথে আমাদের যারা বন্দী, তাদেরকেও মানবেতরভাবে তাদের বসবাস করতে হয়। কারণ ঢাকা কেন্দ্রীয় কারাগার, এটা তো একসময় সেই মোগল আমলে তাদের একটা দুর্গ হিসেবে ব্যবহার হতো। ওখানে ঘোড়াশাল থেকে শুরু করে নানা ধরনের কিছু ছিল, যেটাকে ব্রিটিশ আমলে কারাগারে রূপান্তর করা হয়। এরপরে পাকিস্তান আমলেও সেটাকে পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় কারাগার হিসেবে এটা প্রতিষ্ঠা করা হয়। কাজে এটা কোনো কারাগারের জন্য তৈরি করা ছিল না, কিন্তু ধারণ ক্ষমতা যেখানে মাত্র 2500-এর কিছু বেশি, সেখানে হাজার হাজার মানুষ অত্যন্ত মানবেতরভাবে জীবনযাপন করে। আমরা জানি যারা বন্দী একটা অপরাধী তারা, কিন্তু সেই অপরাধীকে অপরাধীমূলক কর্মকাণ্ড থেকে সরিয়ে আনা, এটা কিন্তু একান্তভাবে প্রয়োজন। অর্থাৎ সমাজে একটা সংস্কার নিয়ে আসা। এই সংস্কারটা করতে গেলে তাদের মন মানসিকতার পরিবর্তন হওয়া দরকার। যেমন আমরা বাংলাদেশে, আমাদের দেশের মানুষকে আমরা চাচ্ছি, সকলের আগে আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়েছি, সুশিক্ষায় সুশিক্ষিত করে তাদের আমরা গড়ে তুলতে চাই। কারণ একটা শিক্ষিত জাতি পারে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করতে, আর শিক্ষিত জাতি ছাড়া কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না। সেদিকে লক্ষ্য রেখেই আমরা পদক্ষেপ নিয়েছি। চিকিৎসা সেবার জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যে পদক্ষেপ নিয়েছি, তাতে আজকে চিকিৎসা সেবা মানুষের দৌড়গায় পৌঁছে গেছে। আমাদের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি, বরং যারা একেবারে হতদরিদ্র, আমরা বিনা পয়সায় খাদ্য দিয়ে থাকি। খাদ্য উৎপাদনে আমরা উদ্বৃত্ত দেশ এখন। যে দেশকে একসময় অন্যের কাছে ভিক্ষা চাইতে হতো, আজকে আর আল্লাহর রহমতে ভিক্ষা চাইতে হয় না। সেই সাথে সাথে আমরা দেশকে আরও উন্নত করতে চাই। হ্যাঁ, মানুষ অপরাধ করে, তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই অপরাধের থেকে অপরাধীদের অপরাধ প্রবণতা থেকে কিভাবে সরিয়ে আনা যায়, সেটা আমাদের চিন্তা করতে হবে। কিছুটা মানুষ অভাবে স্বভাব নষ্ট, আর কিছুটা যেমন এখন নতুন নতুন অপরাধ দেখা দিচ্ছে। সময়ের বিবর্তনে বিশ্ব এগিয়ে যাচ্ছে, এটা ঠিক। প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে, আর অপরাধ প্রবণতারও ভিন্নতা আসছে, এবং অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে নতুন নতুনভাবে। কাজে আমাদেরকে সেই বিষয়গুলি চিন্তায় রেখে আমাদের কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। হ্যাঁ, এর মধ্যে কিছু অপরাধী আছে, তাদের তো কখনো সংশোধন করা যাবে না, কিন্তু তারপরেও আমরা যেমন একজন যদি একটা সিসকে চোর ধরা পড়লো, সে জেলখানায় এসে আরও ভালো ভালো চোরদের সাথে মিশে আরও উন্নত মানের চোর হয়ে বের হয়, আরও পাকা চোর হয়ে বের হয়। বলতে গেলে ট্রেনিং সে এখানেই পেয়ে যায়। তো এই ধরনের মানসিকতা যাতে না থাকে, তার থেকে আমরা একটু ভিন্নভাবে তাদেরকে তৈরি করে দিতে চাই।
সেই জন্য আমি মনে করি যে আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন হয়ে গেছে যে আমরা এই কারাগারে যারা বন্দী থাকবে তাদের নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া, এবং যেমন কারাবন্দীদের অনেক জিনিসের প্রয়োজন হয় সেটা কারাগারই তারা তৈরি করতে পারে, উৎপাদন করতে পারে এবং চাহিদাটা মিটাতে পারে। আবার সেই সাথে এগুলি বাজারজাতও করতে পারে। সেই বাজারজাত করার ব্যবস্থা করা, অর্থাৎ সেই উৎপাদিত পণ্যটা বাজারজাত করা, এবং সেখানে যারা বন্দি কাজ করবে তারা একটা মজুরি পাবে এবং এই মজুরিটা তাদের জন্য জমা থাকবে। প্রয়োজনে তারা তাদের পরিবারকেও এর কিছু অংশ যেন পাঠাতে পারে সেই ব্যবস্থাটাও করে দিতে হবে। কারণ একজন অপরাধ করে কিন্তু কষ্ট পায় তো গোটা পরিবার। আমার থেকে তো এর বেশি আর কেউ বুঝবে না, যেটা আমরা ছোটবেলা থেকে বুঝতে পেরেছি। কাজে সেই জন্য যদি সে তার উৎপাদিত পণ্য বাজারজাত হওয়ার বা তার শ্রমের মজুরি হিসেবে যে টাকাটা পাবে সেখানে যদি সে তার পরিবারকে দিতে পারে সেই সুযোগটা আমাদের সৃষ্টি করে দিতে হবে। কাজে কি ধরনের জিনিস, কারণ এখানে প্রচুর জায়গা, আমি মনে করি এই ধরনের উৎপাদনমুখী অনেক কাজ করবার সুযোগ এখানে আছে। আর যেখানে যারা থাকে তাদেরও তো বিভিন্ন পণ্যের প্রয়োজন আছে, সেটা তারাই তৈরি করতে পারে। এখানে আগে সেটাও করতো, এখনো কিছু কিছু আছে, কিন্তু এটাকে আরো যদি আমরা মনে করি যে আরো উন্নত মানের করা যায় তো সেই পণ্যগুলি তারা তৈরি করবে, জেলখানা কয়েদিদের চাহিদা মিটবে। আর সেই সাথে সাথে বিভিন্ন ধরনের পণ্য, যেমন এখানে ছোট ক্ষুদ্র বা কুটির শিল্পের ব্যবস্থা করা বা অন্যান্য বহুমুখী, এখন তো বহুমুখী কর্মসূচি করা যায়, সেগুলি এখানে করতে দেওয়া এবং তার সেই মজুরিটা জমা থাকবে। যখন সে সাজা ভোগ করার পর মুক্তি পাবে সে একটা টাকার অঙ্ক নিয়ে যদি দেশে ফেরে তাহলে অন্তত সেটা দিয়ে একটা ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে, সে আর ওই অপরাধী পথে পা দেবে না। সেইভাবে তার মানসিকতাটাও তৈরি করে দিতে হবে। আর কাজের মধ্য দিয়ে তার একটা কাজ করবার একটা প্রবণতা তার সৃষ্টি হবে, সেই ব্যবস্থাটা এখানে করা একান্তভাবে প্রয়োজন। এখানে কারাগারে কিছু সমস্যার কথা বলা হয়েছে, যেমন স্কুল বাস। আমি মনে করি যে অবশ্যই এখানে যারা কর্মরত তাদের ছেলে মেয়েদের পড়াশোনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই স্কুল বাসের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দেবো এবং কাছাকাছি স্কুল আছে কিনা দেখবো, দরকার হলে আরও নতুন স্কুল আমরা তৈরি করে দিচ্ছি, আমরা সেটা ব্যবস্থা করতে পারবো। আর এখানে আমি মনে করি নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা সেটা আমরা করছি, কিন্তু আজকাল তো বিদ্যুৎ উৎপাদন করতে গেলেই আবার একদল নামে, আন্দোলনের নামে, পরিবেশ রক্ষার নামে, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতেই নাকি দেবে না, অথচ দিনাজপুরে আমি সেই প্রথমবার যখন সরকারে ছিলাম তখনই কিন্তু দিনাজপুরে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলাম। সেখানে বিদ্যুৎ কেন্দ্র আছেই, সেখানে 2টো বিদ্যুৎ কেন্দ্র আছে, তৃতীয়টার কাজ চলছে। ওই এলাকার কিন্তু কোনো ক্ষতি হয়নি, সেখানে বড় জমির উর্বরতাও বৃদ্ধি পেয়েছে, ধান পান হচ্ছে, গাছপালা হচ্ছে, সব হচ্ছে, মানুষ বসবাস করছে। কিন্তু কিছু উদ্ভট চিন্তা ভাবনা এই দেশের মানুষের আছে, যেটা আমি জানি না কিভাবে আসে। কয়লার একটা কার্গো ডুবে গেল নদীতে, কিছু লোক চিৎকার করলো পানি নাকি সব দূষিত হয়ে গেছে। তা আমি জানি না এটা সায়েন্টিফিক্যালি কতটা সত্য, কারণ আমরা ছোটবেলা থেকে দেখেছি আমাদের বাড়িতে পানির ফিল্টার ছিল, সেই ফিল্টারের উপরে প্রথম একটা কয়লা দেওয়া একটা থাকতো পাত্র, পানিটা আগে কয়লাতে যেত, কয়লার থেকে সেই পানিটা ধুয়ে বালুতে পড়তো, বালুর থেকে সেই পানিটা আসতো, সেই ফিল্টার করা পানি আমরা পান করতাম, কারণ কয়লা পানিকে দূষণমুক্ত করে। কাজে সেই ফিল্টার এখনো গ্রামগঞ্জে আমরা এই ফিল্টার দিয়ে থাকি, সেখানে 3 স্তর বিশিষ্ট কয়লা বালু দিয়ে এটা করা হয় এবং সেখানে পানিটা ফিল্টার হয়, সেই পানি ব্যবহার হয়। তাহলে এটা কি করে দূষিত হলো? কয়লার ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বলে বলে অ্যাসিড বৃষ্টি হবে। তো এই ধরনের উদ্ভট চিন্তা, অথচ এই বিদ্যুৎ কেন্দ্রের যে ছাইটা থাকে এটা কিন্তু আমাদের সিমেন্ট কারখানায় ব্যবহার হয়, যেখানে কারখানা হচ্ছে সাথে সাথে সিমেন্ট কারখানাগুলি সেগুলি কন্ট্যাক্ট করে নিয়ে যাচ্ছে। পৃথিবীর সব দেশে, অক্সফোর্ড থেকে শুরু করে সারা পৃথিবীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তারপরে এ ধরনের কিছু উদ্ভট কথা বলে অযথা কতগুলি মানুষের জীবন পর্যন্ত নিয়ে নেওয়া হলো, এটা হচ্ছে দুঃখজনক। আমি জানি না উদ্দেশ্যটা কি তা আমি বলতে পারবো না। যত দ্রুত বিদ্যুৎ উৎপাদন করে সবাইকে একটু স্বস্তি দিয়েছি, এখন সেই উৎপাদনে বাধা দেওয়ার চেষ্টা।
অথচ এটা আমাদের উন্নয়নের জন্য এটা দরকার। আর এই কেরানীগঞ্জটা তো একসময় একটা অবহেলিত জায়গা ছিল, কিন্তু এখানে আজকে আপনারা যে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু করা, সেখান থেকে মাওয়া পর্যন্ত রাস্তা এবং সেতুগুলি নির্মাণ করা, সেগুলি কিন্তু আমরা করে দিয়েছি। এখন পদ্মা সেতুর যে রেল লাইন যাচ্ছে, কেরানীগঞ্জ কিন্তু রেল লাইনও পাচ্ছে খুব তাড়াতাড়ি, সে ব্যবস্থা আমরা করেছি, একটা আধুনিক জায়গা হিসেবে গড়ে উঠছে। ঢাকা থেকে এখন আর এত দূরে না, একসময় ঢাকা থেকে কেরানীগঞ্জ যেতে হলে ওই লঞ্চে করে যেতে হতো, এখন আর সে অবস্থা নেই। এখন আমি তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে পৌঁছায় যাওয়া যায়, সেই অবস্থা এখন উন্নয়নটা বা যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হচ্ছে। আর পদ্মা সেতু হওয়ার পর এলাকার তো আরো দাম বেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। দর্শক, কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দর্শক, আমরা আজকে আলোচনা করব এই অন্যান্য খবরের সঙ্গে বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে। কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন দ্য সার্ল কোম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার আবুল কালাম আজাদ। দর্শক, আজকে বাংলাদেশ এবং মিয়ানমারের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দ্য সার্ল কোম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার আবুল কালাম আজাদ। তবে তার আগে আলোচনার আগে দেখে নেব সংক্রান্ত একটি রিপোর্ট। গণতন্ত্র এসেছে প্রতিবেশী দেশ মিয়ানমারে, খুলে যাচ্ছে বিদেশি বিনিয়োগের দ্বারও। প্রতিবেশী দেশটি হতে পারে বাংলাদেশি বিনিয়োগকারীদের ব্যবসার একটি নতুন ক্ষেত্র। মিয়ানমার থেকে ফিরে এসে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। লৌহ যবনিকার দেশ হিসেবে পরিচিত মিয়ানমার এখন উন্মুক্ত বিদেশিদের জন্য। 2011 সালের পর থেকে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের বিনিয়োগের লক্ষ্য হচ্ছে মিয়ানমার। গেল 5 বছরে চীন, ভারত ছাড়াও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলো আসছে প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর এই দেশটিতে। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের বিনিয়োগকারীদেরও যথেষ্ট আগ্রহ রয়েছে দেশটির প্রতি। আমরা যেটা ইন্ডিয়ার উপর ডিপেন্ড করতেছি, সেই ডিপেন্ডেন্সি কমানো সম্ভব যদি মিয়ানমারের সাথে আমরা সহযোগিতায় আসতে পারি। গার্মেন্ট সেক্টরে চান্স আছে, তারপর মেডিসিনে আছে, আইটি সেক্টর হতে পারে। আরেকটা হচ্ছে যে এনজিও লেভেলে আমাদের একটা মিড ম্যানেজমেন্ট লেভেল তৈরি হয়েছে বা সিনিয়র লেভেল তৈরি হয়েছে, যেটা এদেশে একটা সুযোগ তৈরি হতে পারে। প্রায় 6.5 লাখ বর্গ কিলোমিটারের স্থলভাগের এই দেশটিতে রয়েছে অফুরান প্রাকৃতিক সম্পদ, স্বল্প মজুরি এবং প্রচুর কৃষি জমি। রপ্তানি পণ্যের তালিকায় আছে প্রাকৃতিক গ্যাস, পাথর, কাঠ, রাবার ও চাল। এছাড়া দেশটির টেলিকম, খনিজ সম্পদ ও টেক্সটাইল খাত হতে পারে বাংলাদেশি উদ্যোক্তাদের কাজের অন্যতম জায়গা। আলোচনার মাধ্যমে, যদি সমঝোতার মাধ্যমে মিউচুয়াল যে ইন্টারেস্টগুলো আছে, বেনিফিটটা আছে, এটা নিয়ে যদি কাজ হয়, তাহলে আমার মনে হয় না যে সেদিন খুব দূরে আছে যে বাংলাদেশ মিয়ানমারে ব্যবসার যে আরো নতুন নতুন দিকগুলো যে আছে, এগুলো কিন্তু উন্মোচন হয়ে যাবে। ভিসার একটা সমস্যা আছে, এইগুলো যদি আরো বেশি ফ্লেক্সিবল হয় তাহলে আরো লোক আসতে পারবে, তারা কাজ করতে পারবে। বাণিজ্য বাড়াতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন অমীমাংসিত বিষয়ে সমঝোতায় আসতে এখনই সরকারি উদ্যোগ জরুরি বলে মত অর্থনীতিবিদদের। মিয়ানমার বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভ্যালু চেইন বা সাপ্লাই চেইনের অংশ হতে পারে। সরকারের উচিত হবে এই নতুন সরকারের সাথে গণতান্ত্রিক যোগাযোগটি আরো বৃদ্ধি করা। বাংলাদেশের থেকে মিয়ানমারের মধ্যে যে সড়ক পথে যোগাযোগের যে একটি সম্ভাবনা রয়েছে এবং যেটি কিনা বিসিআইএম, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমারের সড়ক যোগাযোগের একটি অংশ, সেই ধরনের প্রকল্পগুলো গুরুত্বপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। 6 কোটি জনসংখ্যার মিয়ানমার হতে পারে বাংলাদেশি পণ্যের অন্যতম বড় বাজার। তাই প্রতিবেশী এই দেশটির দিকে এখনই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি বলে মত সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবার এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে আলোচনায় চলে যাচ্ছি ফার্মাসিউটিক্যালস কোম্পানি সার্লেট মিয়ানমারের কান্ট্রি ম্যানেজার আবুল কালাম আজাদের কাছে। জনাব আবুল কালাম আজাদ, শুরুতে জানতে চাইব যে যেহেতু একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে হাঁটছে মিয়ানমার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য আমদানি রপ্তানির নতুন সুযোগ তৈরি হয়েছে মিয়ানমারে এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। তো শুরুতে জানতে চাইব আপনার কাছে যে কোন কোন দেশ এখন কোন কোন খাতে মিয়ানমারে এখন বিনিয়োগ করছে? এখন সর্বপ্রথম তারা যেটা তাদের যে সমস্যাগুলো, সেগুলোকে তারা চিহ্নিত করে তারা সবচেয়ে যেটা ভালো ফ্যাসিলিটিস যারা অফার করছে, যেমন সর্বপ্রথম আপনি ব্যাংকিং সিস্টেম, তাদের সেটার একটু দুর্বল ছিল, সেটাকে তারা যেমন জাপানিজ এবং থাই প্লাস সিঙ্গাপুরিয়ানস, এদের সহায়তা তারা সেটাকে ডেভেলপ করছে। কারণ উইদাউট ব্যাংকিং সিস্টেম বিজনেস ক্যানট কাম, এবং টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা ব্যাংকের মাধ্যমে হচ্ছে। সো দে হ্যাভ এ বিগেস্ট ইনভেস্টমেন্ট কাম ফ্রম ভিয়েতনাম, মিলিয়া হোটেল, দ্যাট ইজ 7-star প্রজেক্ট ইন ফ্রন্ট অফ দ্য সেডোনা, তারা ওটা করেছে। তারপরে আপনি জাপানিজ, তারা একটা এক্সপোর্ট প্রসেসিং জোন যেটা তিলোয়াতে, ইটস এ বিগ ওয়ান, তারা সেটা করছে। তারপরে কোরিয়ান, দে হ্যাভ দেয়ার ইনভেস্টমেন্ট অ্যাজ ওয়েল এজ ইন্ডিয়া অলসো।
আচ্ছা, একটু জানতে চাইবো আপনার কাছে যে আমরা তো জানলাম যে কোন কোন দেশ কোন কোন খাতে বিনিয়োগ করছে মিয়ানমারে, কিন্তু মিয়ানমার সরকারের কি পার্টিকুলারলি কোনো আগ্রহ রয়েছে, তারা চাইছেন যে বিনিয়োগের ক্ষেত্রে মিয়ানমার সরকার কোন কোন বিষয়কে প্রাধান্য দিচ্ছে তারা? মিয়ানমার সরকার যেমন এখন তারা আইটি সেক্টরে, আপনি টেলিকমিউনিকেশনে দ্য বেস্ট টেলিনরকে দিয়েছে, ওরিডো একটা কোম্পানি, এখন তারা আবার আরও 2-1টা কোম্পানিকে নতুন দিচ্ছে। তারপরে আপনার যেমন যতগুলো তাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য যা যা দরকার, দ্য বেস্ট ওয়ান দে আর টেকিং। এবং ইউএস ইজ অলসো কামিং, ইউএস কোম্পানিজ আর কামিং অলসো, দে আর ট্রাইং টু ইনভেস্ট ইন দ্য পেট্রো, যেটা তাদের বরাবরের ওয়েল অ্যান্ড গ্যাস এগুলোর উপরে তারা চাচ্ছে। তারপরে আপনি কোরিয়ানরাও ওয়েল অ্যান্ড গ্যাসে আছে মোটামুটি, এবং ইন্ডিয়া অলসো ইনভলভড অন দ্যাট চাচ্ছে। আচ্ছা, জানতে চাইবো আপনার কাছে যে বাংলাদেশের আসলে মিয়ানমারে বিনিয়োগের কতটুকু সম্ভাবনা রয়েছে, কিংবা মিয়ানমার সরকারের কাছ থেকে বাংলাদেশি ব্যবসায়ীরা কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন, এবং বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ কতটুকু আসলে মিয়ানমারে বাণিজ্য সৃষ্টির ক্ষেত্রে নতুন করে, কিংবা হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে, কিংবা আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ কতটুকু লক্ষ্য এটা হচ্ছে আপনার বাইলেটারাল কনসেপ্ট। মিয়ানমার যেমন বাংলাদেশিরা চাচ্ছে মিয়ানমারে বিজনেস করার জন্য, আমি বলবো উল্টো, মিয়ানমারের জন্য ভালো, বাংলাদেশ হচ্ছে তাদের জন্য একটা বড় মার্কেট। যেমন আপনি বলেন আমরা বিন, পালসেস, ফিশ, প্যারিশেবল আইটেম, ফ্রুটস, এবং তারপরে আপনার দেখেন আমরা যেমন যত রকমের মশালা আছে, অনিয়ন, জিঞ্জার, আমরা ইন্ডিয়া থেকে নিচ্ছি। ওয়াই নট ফ্রম মিয়ানমার? তারা আমাদের সাথে করলে তাদের জন্য একটা বড় মার্কেট হচ্ছে। আর আমরা যেটা করতে পারি, তাদের মেডিসিন ইনভেস্টমেন্ট করতে পারি, ইভেন গার্মেন্ট সেক্টরে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, যে জিনিসগুলোতে আমরা পারদর্শী, যেটাতে আমাদের এক্সপার্টিজ আছে, আমরা ওগুলোতে যেতে পারি ওদের কাছে। আইটি সেক্টর অলসো উই আর ভেরি গুড, সো উই ক্যান গো দেয়ার। আচ্ছা, মিয়ানমারে এই যদি ধরে থাকি যে 2014-15 অর্থ বছরে মিয়ানমারে সরাসরি বিদেশি বিনিয়োগ হয়েছে প্রায় $8 বিলিয়ন, এরকম একটি পরিসংখ্যান আমাদের কাছে রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশি কিছু বিনিয়োগ, বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে ওষুধ, সিমেন্ট, এরকম কিছু পণ্য। তো কি ধরনের পণ্যের প্রসার আমরা বাড়াতে পারি মিয়ানমারে রপ্তানির ক্ষেত্রে? যেমন অ্যাকচুয়ালি আমরা তো এখন দুটো জিনিসই দেখছি, আইটি প্লাস মেডিসিন, এই দুটোতেই আমরা এখন মোটামুটি। অতীতে সিমেন্টের জন্য ট্রাই করেছিল, বসুন্ধরা গিয়েছিল, পারেনি, কারণ তাদের সারপ্লাস আছে অনেকগুলো জিনিস। এখন যেহেতু এটা খুলছে, একটু সময়ের ব্যাপার, এখনো পুরোপুরি ক্লিয়ার না কোন দিকে আমরা কোন জিনিসগুলোতে আমরা করব। যখন এটা আরো অল্প কিছুদিনের মধ্যে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব কোন সেক্টরগুলোতে আমরা যেতে পারবো। যেমন আমরা এনজিওতে আমাদের ভালো বাংলাদেশিরা ওখানে ভালো কাজ করছে, যেমন প্যাক্ট মিয়ানমারের আছে, এবং অ্যাকশন এইডের ওরা করেছে, প্লাস ব্র্যাক বাংলাদেশ থেকে গিয়েছে, অতীতে গ্রামীণ ব্যাংক ছিল। তো এই জিনিসগুলো চলছে, এবং আশা করি সামনে আরো সুদূর প্রসারী চিন্তা ভাবনা চলতেছে যে আমরা কোন কোন জিনিসগুলোতে যাব। আপনি বলছিলেন ওষুধ শিল্পের কথা বলছিলেন, তো বাংলাদেশের ওষুধ শিল্পের কতটুকু সম্ভাবনা রয়েছে সে দেশে ব্যবসা বাণিজ্য প্রসারে? আমি বলবো বাংলাদেশি ওষুধ কোম্পানিগুলোকে, যারা ভালো পজিশনে আছে তারা সেখানে প্ল্যান করুক, আসিয়ানকে সামনে রেখে, কারণ মিয়ানমার হচ্ছে আসিয়ানের অন্তর্ভুক্ত। তো আসিয়ানকে সামনে রেখে যদি চিন্তা করে, তাহলে বাংলাদেশের জন্য আরো ভালো। শুধু মিয়ানমার না, সাথে থাই আছে, আপনার কম্বোডিয়া, লাও আছে, ভিয়েতনাম আছে, ইটস এ বিগ মার্কেট, সো বাংলাদেশ ক্যান ডু বেটার। আচ্ছা, এই যে আমরা পণ্য আমদানি রপ্তানি করব মিয়ানমারের সাথে, সেক্ষেত্রে সড়ক পথ কি বাংলাদেশিদের জন্য ভালো হবে, ব্যবসায়ীদের জন্য, নাকি নৌপথ? কোনটি আমাদের জন্য সুবিধাজনক হবে? এবং অবকাঠামো খাতের দিক থেকে কোনটি বেশি এগিয়ে রয়েছে? আপনার বর্তমানে আমরা তো নৌপথেই যেটা হচ্ছে টেকনাফ থেকে, ওদের ওখানে মংডো থেকে হচ্ছে, কিন্তু সড়ক পথটা হলে আরো বেটার হবে। দেন উই আর কানেক্টেড টু আসিয়ান অলসো, সড়কটা হয়ে গেলে। অ্যাট দ্য সেম টাইম চায়নার ওই প্রভিন্সটা যেটা মিয়ানমারের সাথে, বিকজ চায়না হ্যাজ এ বিগ বর্ডার উইথ মিয়ানমার, তো আপনাকে চায়নাকেও সামনে রাখলে সর্বপ্রথম হচ্ছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। সেক্ষেত্রে কি আমরা বন্দরের মাধ্যমে যদি যোগাযোগ করি মিয়ানমারের সাথে, সেক্ষেত্রে কি বন্দরে আমরা পর্যাপ্ত সুবিধা পাচ্ছি? মিয়ানমারের বন্দর থেকে সে ধরনের সুবিধা বাংলাদেশের ব্যবসায়ীরা পেয়ে থাকতেন? এখন তো সবাই পাচ্ছে, সবার জন্য। এখানে কোনো রকমের কোনো কান্ট্রিকে এক্সট্রা ভাবে দেখা হচ্ছে না। এখন ওদের যে ফ্যাসিলিটি আছে, ফ্যাসিলিটির মধ্যে থেকে তারা সবাইকে একইভাবে দেখছে। বাট যদি বলেন সড়ক ইহাতে, তখন বাংলাদেশ প্রাধান্য পাবে বেশি, কারণ বাংলাদেশের সাথে ওপেন বর্ডার, তখন ওই জায়গা দিয়েই সবকিছু। যেমন একটা পরিকল্পনা ছিল বাংলাদেশ, যেটা আপনি কিছুক্ষণ আগে ইমতিয়াজ সাহেব বলেছিলেন, যে বাংলাদেশ, ইন্ডিয়া এবং মিয়ানমারের যে সড়কটা, এটা যদি মিয়ানমার গভর্নমেন্ট যদি ইন্টারেস্টেড হয়, আমি মনে করি সবচেয়ে ভালো।
আবুল কালাম আজাদ, আপনি বলছিলেন যে আপনি দীর্ঘ 11 বছর ধরে মিয়ানমারে কাজ করছেন, তাহলে জানতে চাইবো আপনার কাছ থেকে আপনার তো একটি অভিজ্ঞতা রয়েছে। একজন বাংলাদেশি ব্যবসায়ী মিয়ানমারে যদি বিনিয়োগ করতে চান বা তিনি যদি পণ্য আমদানি রফতানি করতে চান, সেক্ষেত্রে একজন বাংলাদেশি ব্যবসায়ী কি ধরনের বাধার মুখে পড়েন মিয়ানমারে এবং সেগুলো সমাধানে আসলে কি করণীয় রয়েছে? আমি বলবো মিয়ানমারের লোকরা অত্যন্ত ভালো, এখানে কোনো বাধার কোনো জিনিস নেই। ওরা বাধা দেওয়ার মতো কোনো কাজ করে না এবং ওরা চেষ্টা করে ওদের যেই ক্রাইটেরিয়া আছে যদি আপনি ফুলফিল করেন, আপনি যেই হন, ইউ আর ইনভাইটেড। তো এখানে ওদের কাছে কোনো নেগেটিভ জিনিস নেই। আচ্ছা, মিয়ানমারের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটু যদি আমাকে বলেন যে কি অবস্থা সেখানে, ওদের জিডিপির অবস্থা কি, কেমন হচ্ছে, অন্যান্য সুযোগ সুবিধার কি অবস্থা? এখন তো আমরা দেখছি তারা আপকামিং ভেরি গুড এবং ওদের জিডিপি ইজ ভেরি নাইস, ভেরি ফাইন এবং ওরা পার ক্যাপিটা ইজ 1260 নাও। সো দে আর নট ইন ব্যাড, দে আর সিমিলার টু বাংলাদেশ। আচ্ছা, যদি মিয়ানমারের শ্রম বাজার এবং মজুরি কাঠামো সম্পর্কে জানতে চাই, সে বিষয়ে কি বলবেন? নট ব্যাড, সিমিলার টু আস। এবং ওরা খুব শীঘ্রই আমাদেরকে ক্রস করবে, খুব শীঘ্রই ক্রস করবে, কারণ তারা যেভাবে আগাচ্ছে তারা ক্রস করবে এবং তাদের সবকিছু ডিসিপ্লিনড। আচ্ছা, বাংলাদেশ এবং মিয়ানমার যে কূটনৈতিক সম্পর্ক যে রয়েছে দুই দেশের সরকারের, এই কূটনৈতিক সম্পর্ক আরো উন্নয়নের প্রয়োজন রয়েছে কি মনে করেন কিনা, যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য কূটনৈতিক সম্পর্ক আর জোরদার করার প্রয়োজন রয়েছে কিনা? অবশ্যই। সেটা কেমন হতে পারে? অবশ্যই আমাদের সম্পর্কে তাদের যে ধারণা, এটাকে পাল্টাবার জন্য আমরা যা প্রাইভেট সেক্টররা যা যতটুকু করণীয় আমাদের তরফ থেকে আমরা করে যাচ্ছি, দ্যাট ইজ নট এনাফ। এটা হচ্ছে আপনার দ্বিপাক্ষিকও বলেন আর আপনাকে সরকার টু সরকার, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলের অনেকভাবে এটাকে করতে হবে। যেমন আপনাদের সাথে আলোচনায় যেতে হবে আমাদের কোন জিনিসগুলো প্রবলেম, আমাদের এটার জন্য কি কি করণীয়, আমরা এটাকে কিভাবে ডেভেলপ করতে পারি এবং তারা কিভাবে খুশি হবে। তো এটা আমাদের জন্য ভালো। আমরা যদি ওই দেশের মার্কেটকে ধরতে চাই, আমাদেরকে এই জিনিসগুলো করতে হবে এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে। ফার্স্ট পয়েন্ট, কারণ বর্তমানে মিয়ানমার খুলেছে, তো মিয়ানমারে আমাদেরকে যেতে হবে। মিয়ানমার আমাদের কাছে আসবে না, আমরা যেতে হবে। আচ্ছা, আরেকটু জানতে চাইবো, তো সরকারি পর্যায়ের কথা শুনলাম, এখন জানতে চাইবো যে বাংলাদেশ মিয়ানমার চেম্বার অফ কমার্স রয়েছে, তো তারা দু দেশের মধ্যে বৈদেশিক বাণিজ্য বা বাণিজ্য চুক্তি উন্নয়নে কি ধরনের পদক্ষেপ রাখছে? তাদের কার্যক্রমের পরিধি কি যথেষ্ট বলে মনে করেন? নো, তারা এখন পর্যন্ত অতটা অ্যাক্টিভ না, তবে আমার মনে হয় খুব অতি শীঘ্রই তারা এটাকে আগাবে, তারা করতে চাইবে, কারণ একটু মুভমেন্ট শুরু হয়েছে, যাচ্ছে, দেখা যাচ্ছে যে কিছু হবে। আচ্ছা, আরো কিছু পণ্য রয়েছে যেগুলো আমরা মিয়ানমারে রপ্তানি করতে পারি, সেগুলো হচ্ছে হিমায়িত খাদ্যপণ্য, কৃষি পণ্য, চামড়া। তো এগুলোর সম্ভাবনা কেমন? এগুলো কিছু কিছু পণ্য আমরা অলরেডি রপ্তানি করছি মিয়ানমারে, সেক্ষেত্রে সম্ভাবনা কেমন দেখছেন আপনি? দেখেন, আমি বলবো দ্বিপাক্ষিকভাবে সবকিছুরই দ্বার যেহেতু এখন খুলেছে, সবকিছুর সম্ভাবনা এখানে উন্মুক্ত। আপনি যদি প্রপার প্রাইস অফার করেন, সেই জায়গায় যদি আপনার প্রাইস অ্যাকসেপ্টেড হয়, অবশ্যই আপনার পণ্য সেখানে যাবে। আপনি যদি কম্পিটিশনে আসেন, কোয়ালিটি কম্পিটিশন প্রাইস আপনি দিলে আপনার পণ্য অ্যাকসেপ্টেড, সেখানে কোনো বাধা নেই। সেম মিয়ানমারের জন্য বাংলাদেশ একটা বড় মার্কেট হবে, কারণ মিয়ানমার একটা বিশাল কান্ট্রি, অল্প কিছু জনসংখ্যা। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট much population, so we need food and we are dependent on India now or some other countries, so why not we can import from our neighbor country, second neighbor, Myanmar. It's an opportunity for us, and they have also opportunity to export us to earn foreign currency. আচ্ছা, সে দেশের পোশাক খাতের এখন কি অবস্থা? শোনা যাচ্ছে যে মিয়ানমার পোশাক খাতে বেশ উন্নতি করছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের একটি অন্যতম প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে মিয়ানমার। এই ধরনের কোনো সম্ভাবনা রয়েছে কিনা পোশাক খাত বা পোশাক শিল্পের ক্ষেত্রে? আমি এই ক্ষেত্রে বলবো না, কেউ কারো কম্পিটিশন নাই। আপনি বলবো যে প্রথম আমি বলবো বিজনেসের যেটা জিনিস, আমার দেশে যারা এখন গার্মেন্টসে যারা কাজ করছে, আমার দেশে গার্মেন্টস ইজ দ্য নাম্বার 1 এখন আমি বলবো। তো সেই দেশে আস্তে আস্তে তাদের সময়ের ব্যাপার। সেকেন্ড, আর প্রাইস ইজ এ বিগ ফ্যাক্টর। বায়ার আপনার তার কাছেই যাবে যার কাছে কম প্রাইস পাবে। ইফ মিয়ানমার ইজ ক্যাপেবল টু অফার ইউ গুড প্রাইস, দেন অবভিয়াস, বাট আই এম ইন ডাউট। অ্যাজ পার বর্তমান যে প্রেক্ষাপট, বাংলাদেশ ইন বেটার পজিশনস। জনাব আবুল কালাম আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা কথা বলছিলাম ফার্মাসিউটিক্যালস কোম্পানি সার্লের মিয়ানমারের কান্ট্রি ম্যানেজার আবুল কালাম আজাদ খানের সঙ্গে। আমাদের কথা বলার বিষয় ছিল বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক এবং আমদানি রপ্তানির বিভিন্ন বিষয় নিয়ে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।
বকেয়া মজুরি প্রদান সহ 5 দফা দাবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে টানা 7ম দিনের মতো চলছে শ্রমিক ধর্মঘট। আর এই মুহূর্তে খুলনার খালিশপুর পাটকোট এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম, সরাসরি চলে আছে তার কাছে। তরিকুল, এই যে আপনারা জানেন যে বকেয়া মজুরির দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা 7টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা তারা টানা 7 দিনের মতো ধর্মঘট পালন করছে এবং 7টি রাষ্ট্রায়ত্ত পাটকলে কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে গত 7 দিন ধরে। এবং এর বাইরে যেটি তারা করছে যে তারা গত বুধবার এবং বৃহস্পতিবার তারা সড়ক এবং রেলপথ তারা অবরোধ করেছিল এবং এর পরে কিন্তু জেলা প্রশাসকের একটি আশ্বাসের প্রেক্ষিতে এই আন্দোলনটি তারা 2-3 দিনের জন্য স্থগিত ঘোষণা করেছিল, অর্থাৎ আজকে পর্যন্ত। তো আজকে তাদের যে কর্মসূচিটা ছিল সেটি হচ্ছে তারা হাতে বাসন নিয়ে তারা আজকে মিছিল করেছে এবং তারা যে প্রতিবাদ তারা জানাচ্ছে যে তারা 5 দফা দাবি না মানা হলে তারা যে না খেয়ে তারা তাদের দিন যাপন করবে এবং তারা মানবতার জীবনযাপন করবে, এই বিষয়টি তারা বোঝাতে চেয়েছে। এবং সকাল থেকে তারা কিন্তু শশা মিল থেকে মিছিল বের করে রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলের শশা মিল থেকে কিন্তু এই মিছিলটি বের করে বিএডিসি সড়কে এসে একত্রিত হয় এবং এই মিছিলটি তারা কিন্তু নিয়ে খালিশপুরের শিল্প অঞ্চলের অধিক গুরুত্বপূর্ণ সড়ক যেগুলো আছে সেগুলো কিন্তু তারা প্রদক্ষিণ করে এবং প্রদক্ষিণ শেষে তারা এখানে এসে প্লাটিনাম জুবলি মিলের সামনে এখানে এসে তারা অবস্থান নিয়েছে এবং কয়েক হাজার শ্রমিক কিন্তু পাটকলগুলোতে যে কর্মরত আছে তারা কিন্তু সবাই এই কর্মসূচিতে তারা অংশ নিয়েছিল এবং এখন তারা এখানে বসে তাদের প্রতিবাদ সমাবেশ করছে এবং আজকের মধ্যে দাবি যদি না মানা হয় আগামীকাল থেকে তারা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অর্থাৎ 12 ঘন্টা তারা সড়ক এবং রেলপথ অবরোধ করবে এবং এটার প্রতি তারা সেই ব্যাপারে ঘোষণা দিচ্ছে এবং এই আন্দোলনে যদি 5 দফা দাবি প্রশাসন বা সরকার যদি মেনে না নেয় তারা আরো বেশি বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণাও দিয়েছেন। তো তারা আমরা এর আগে আমরা যেটি দেখেছি যে রাজপথ এবং সড়ক এবং রেলপথ অবরোধের ফলে কিন্তু মানুষের একটা দুর্ভোগ ছিল, সাধারণ মানুষ কিন্তু দূরপাল্লার বাস কিন্তু চলাচল করেনি তখন এবং খুলনা থেকে ট্রেনও 6 ঘন্টার জন্য বন্ধ ছিল, যে কারণে মানুষের দুর্ভোগও ছিল। তো এখানে জেলা প্রশাসকের যে তারা যে আশ্বাসটা দিয়েছিল আজকে রাতের মধ্যে জানা যাবে যে আসলে তাদের দাবি, শ্রমিকদের দাবি, এই পাটকল শ্রমিকদের যে 5 দফা দাবি যে তাদের মজুরি এবং এখানকার বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, চাকরি সহ সময় মতো পাট ক্রয়, এই ধরনের 20% মহার্ঘ ভাতা, সব মিলিয়ে যে তাদের যে দাবি, এই দাবিটা তাদের যে মেনে নেবে কি নেবে না সরকার এবং তাদের কতটুকু নেবে এই বিষয়টা সন্ধ্যা নাগাদ আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে যে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলনের সর্বশেষ। পরাণ আসছে বাংলা নববর্ষ, কদিন পরই শুরু বাঙালির ঐতিহ্যের বৈশাখী মেলার দিন। এই মেলায় ঐতিহ্যের পসরা সাজাতে ব্যস্ত সময় কাটছে মৃৎশিল্পীদের। তৈরি হচ্ছে হাজার বছরের পুরনো শখের হাড়ি, পঞ্চসাঞ্জি, মাটির পুতুল সহ বিভিন্ন দৃষ্টিনন্দন তৈজসপত্র। মেলার মধ্য দিয়ে হারাতে বসা মৃৎশিল্পকে জিয়ে রাখতেই নানা উদ্যোগ নিচ্ছেন তারা। আর বিশেষজ্ঞরা বলছেন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রয়োজন এই শিল্পের আধুনিকায়ন। আব্দুল সালামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন রাকিবুল হাসান। রাজশাহীর পবার বসন্তপুরের পালপাড়া পহেলা বৈশাখকে সামনে রেখে এখানে বাড়ির নারী পুরুষের দক্ষ হাতের সুনিপুণ নৈপুণ্যে তৈরি হচ্ছে ঐতিহ্যের নানা সামগ্রী। মাটির বউ পুতুল, শখের হাড়ি, ছোট ছোট শিকে পাতিল, শানকি সহ তৈরি হচ্ছে নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র। এসব পণ্য নেওয়া হবে ঢাকার সহ দেশের বিভিন্ন মেলায়। বৈশাখী মেলায় এমন বর্ণিল মৃৎশিল্পের কদর থাকায় আসছেন ভিন জেলার ক্রেতারাও। রঙের কাজে ব্যস্ত, বৈশাখীর জন্য আমরা খুব পড়াপড়ি করছি। একে সাজি বলা হয়। আগেকার ধরেন যে আগের মানুষেরা এতে ধরেন যে ঝোলা গহনা ঘাটি থুয়ে। তো আমার বাড়ি কুষ্টিয়া, আমি বাগধানৈতিক মাল নিয়ে যাচ্ছি। আমার দেশে প্রচুর চাহিদা এই মালের। আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসেছে এই মৃৎশিল্প। এ কারণে কারিগররা বলছেন বাবা দাদার এই সংস্কৃতিকে বাঁচাতে নতুন নতুন পণ্য তৈরিতে ঝুঁকছেন তারা। বাপদা করে আসছে এই ভালোবাসার জন্য ছেলে মেয়েকে শখের হাঁড়ি বা পুতুল আমি আরো শিখাচ্ছি। এই কাজটা কিভাবে আধুনিকতার সাথে কিভাবে টিকা রাখা যায় সে চেষ্টায় আমরা চালাচ্ছি। এদিকে গ্রাম বাংলার মৃৎশিল্পের ঐতিহ্যকে টেকাতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব মৃৎশিল্পের শিক্ষার্থীরা পাশ করে বেরোচ্ছে তারা এবং ট্র্যাডিশনাল যে পালরা আছে তাদের সমন্বয়ে একটা যদি ওয়ার্ক করা যায় তাহলে সিরামিক আমদানি করার যে প্রয়োজনীয়তা সেটা আর থাকবে না। এই গ্রামে
বাস করছেন 30টির বেশি মৃৎশিল্পীর পরিবার। আর 20 বছর পূর্বে রাজশাহীতে পাল সম্প্রদায়ের প্রায় 4000 পরিবার বসবাস করলেও বর্তমানে সঠিক পরিসংখ্যান দিতে পারেনি পরিসংখ্যান বিভাগ। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মৌসুমের শেষ সময় হলেও পহেলা বৈশাখের বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালির ফুল চাষিরা। সে লক্ষ্যে সব প্রস্তুতিও শেষ করেছেন তারা। এই দিনটিতে প্রায় 3 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। জুয়েল মৃধার তথ্য, সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1982 সালে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিতে বাণিজ্যিকভাবে প্রথম ফুল চাষ শুরু হয়। সেই থেকে প্রতি মৌসুমে 5টি উৎসবকে ঘিরে মূল বেচাকেনা করে থাকেন গদখালির ফুল চাষিরা। উৎসবগুলোর মধ্যে বসন্ত দিবস, ভালোবাসা দিবস, মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবসের বেচাকেনা শেষ করেছেন তারা। এখন মৌসুমের শেষ সময় পার করছেন তারা। তবে মাঠে পর্যাপ্ত ফুল থাকলেও কোনো উৎসব সামনে না থাকায় ফুলের দাম নেই বললেই চলে। তবে মৌসুমের শেষ উৎসবটি ঘিরে আশায় বুক বেঁধেছেন চাষিরা। সব ফুলের দাম কম এখন, যেমন আমাদের গাঁদা ফুল এখন খুব দাম কম, 40 টাকা 50 টাকা হাজার বিক্রি আছে। এখন অনুষ্ঠান শেষ, সব আপনার পয়লা বৈশাখ আসলে একটু দাম উঠবে। আর পহেলা বৈশাখের বাজার ধরতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন ফুল চাষিরা। যেহেতু এখন দাম কম, আমরা পর্যাপ্ত পরিমাণে পয়লা বৈশাখের উপলক্ষে রেখে দিয়েছি যে এটা আমরা পয়লা বৈশাখের উপলক্ষে বিক্রি করব। সব রকমের ফুল রাখি করেছি শুধুমাত্র পয়লা বৈশাখ এই উপলক্ষে। আশা করা যায় যে দাম কিছুটা হলেও ভালো হবে। এই উৎসবকে ঘিরে প্রায় 3 কোটি টাকার ফুল বিক্রির টার্গেট নেওয়া হয়েছে বলে জানান এই ফুল চাষী নেতা। 3-4 দিন আগে থেকে পয়লা বৈশাখ উপলক্ষে ফুল বেচা বিক্রি শুরু হবে। আমরা আশা করছি যে বছরে প্রায় 3 কোটি টাকার ফুল এই পয়লা বৈশাখ উপলক্ষে বিক্রি হবে। যশোরের গদখালি, পানিসারা ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে বর্তমানে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, জিপসি সহ 11 ধরনের ফুল। সময় সংবাদ, যশোর। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে অর্থায়নে সিরাজগঞ্জের ঘোড়াগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। চিকিৎসা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। চিকিৎসা শিবিরে 3157 জনকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং 416 জনকে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। আমাদেরকে সহযোগিতা করছেন, কিছু পরিবর্তন আসছে। শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয়, প্রকৃত উন্নয়নের জন্য পারিপার্শ্বিক সব ক্ষেত্রে উন্নয়ন জরুরি বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল বাংলা একাডেমিতে ছোটদের আনন্দবার্ষিকীর প্রকাশন অনুষ্ঠানে একথা বলেন তিনি। কিন্তু সত্যিকারভাবে যদি আমরা উন্নয়ন চাই তাহলে প্রতিটি ক্ষেত্রে আমাদের উন্নয়নের প্রয়োজন। আমাদের চরিত্রে উন্নয়ন দরকার, আমাদের সাহিত্যে উন্নয়ন দরকার, আমাদের কৃষ্টিতে, ঐতিহ্যে, যত সংস্কৃতি সর্বত্র উন্নতি প্রয়োজন রয়েছে। শুধু যে আমার টাকা পয়সার একটা ভালো ব্যবস্থা হলো, ওই পার্থিব সুখ পাওয়ার সুযোগটা হয়, তাতে উন্নয়ন হয় না। উন্নয়নটা আকর্ষণীয়, উন্নয়নটা উপভোগ্য এবং উন্নয়নটা সকলের জন্য হতে গেলে তার বিস্তৃতি অনেক বেশি দরকার। আগের 3টি ফ্লাইওভারের কার্যকারিতা নিয়ে নগর বিশেষজ্ঞদের নানা সমালোচনার পরেও আরও 2টি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে চট্টগ্রামে। নগরীর বর্তনী রেল স্টেশন এবং সাগরিকা এলাকায় জাইকার 185 কোটি টাকা অর্থায়নে ফ্লাইওভার 2টি করার কথা রয়েছে। আশরাফুল আলম মামুনের ছবি ও শফিকুল আলমের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। যানজট নিরসনের নামে নগরীতে একের পর এক উড়াল সড়ক তৈরি করে চলেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু এ পর্যন্ত জনসাধারণের জন্য খুলে দেয়া বহদ্দারহাট, কদমতলী এবং দেওয়ানহাটের 3টি উড়াল সড়কে তেমন যানবাহন চলাচল না করায় এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিডিএর উদ্যোগে চলছে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত আরও একটি ফ্লাইওভার নির্মাণ কাজ। এত সমালোচনার পরও নগরীতে নির্মাণ হতে যাচ্ছে আরও 2টি উড়াল সড়ক। তবে এবার আর সিডিএ নয়, খোদ সিটি কর্পোরেশন নির্মাণ করবে। দীর্ঘদিনের কারণে আমরা রাস্তা পারাপার হতে পারি না, গাড়ি চলাচলে নানাবিধ অসুবিধা হয়। ফ্লাইওভার দিয়ে বড় গাড়ি খুব কম চলে, ছোট সিএনজি চলে, রিক্সা তো ফ্লাইওভারে উঠেই না। মোটামুটি প্রয়োজন নাই, আর ফ্লাইওভার দরকারও নাই। নগরীর বটতলী রেল স্টেশন থেকে কোতোয়ালির মোড় পর্যন্ত 700 মিটার দৈর্ঘ্যের 2 লেনের এবং সাগরিকা থেকে অলঙ্কার মোড় পর্যন্ত 1.5 কিলোমিটারের 4 লেনের উড়াল সড়ক হবে এই দুটি। আগামী অর্থ বছর থেকেই কিন্তু সেই ঘাটটা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কাজটা শুরু হবে আগের মতো, অর্থাৎ এই বছরের মধ্যে।
নগরীতে এতগুলো উড়াল সড়কের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর বিশেষজ্ঞরা। উড়াল সড়কগুলো যানজট নিরসন নয়, বরং ভবিষ্যৎ সম্ভাবনাকেও নষ্ট করছে বলে দাবি তাদের। যে পরিমাণ বাড়বে মানুষ এবং যানবাহন, সেগুলোকে সামাল দেওয়ার জন্য কতগুলো বিকল্প আছে। আমরা ভবিষ্যতে যার জন্য তৈরি করছি সুবিধা, সে খুশি হবে না। যে প্রতিষ্ঠানের টাকা খরচ করে, যে দেশের টাকা খরচ করে আমরা করছি, সেই দেশটা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন ইতোমধ্যে শেষ হয়েছে এ দুটি প্রকল্পের সমীক্ষা। চলতি বছরের শেষে শুরু হবে উড়াল সড়ক নির্মাণ কাজ। সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, দেখতে পাচ্ছি আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসসিএক্স অর্থাৎ প্রধান সূচকের অবস্থান 18 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 4461 পয়েন্টে। অন্যদিকে ডিএসসিএস অর্থাৎ সূর্য সূচকের অবস্থান 5 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 1081 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ 82 সূচকের অবস্থান দেখতে পাচ্ছি 6 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 1692 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিতে এখনো পর্যন্ত লেনদেন হচ্ছে দেখতে পাচ্ছি 127 কোটি টাকা শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত দাম বেড়েছে দেখতে পাচ্ছি 117টির, কমেছে 103টির এবং অপরিবর্তিত রয়েছে 47টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, আমরা এখন দেখে নেব টপ 20 শেয়ারের অবস্থা। দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের প্রথম অবস্থানে রয়েছে ডোরেন পাওয়ার, যার সবশেষ লেনদেন মূল্য 77 টাকা 70 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটি 81 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারটির 75 টাকা 60 পয়সা। অন্যদিকে ইবনে সিনা রয়েছে টপ 20 শেয়ারের দ্বিতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 206 টাকা 80 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে 207 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারটির 198 টাকা 20 পয়সা। অন্যদিকে বিএসআরএম লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের তৃতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 192 টাকা 50 পয়সা। অন্যদিকে সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটি দেখতে পাচ্ছি 196 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারটি এখনো পর্যন্ত 190 টাকা 80 পয়সা। অন্যদিকে তিতাস গ্যাস রয়েছে টপ 20 শেয়ারে দেখতে পাচ্ছি চতুর্থ অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 49 টাকা 60 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটির এখনো পর্যন্ত 49 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারটি এখনো পর্যন্ত 48 টাকা 40 পয়সা। অন্যদিকে পাওয়ার গ্রিড রয়েছে টপ 20 শেয়ারের পঞ্চম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 62 টাকা এবং সর্বোচ্চ লেনদেন হচ্ছে শেয়ারটি 62 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 59 টাকা 60 পয়সা। এবং আমান ফিড রয়েছে টপ 20 শেয়ারের ষষ্ঠ অবস্থানে, যার সবশেষ লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 62 টাকায় দেখতে পাচ্ছি 81 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন হয়েছে 82 টাকা এবং সর্বনিম্ন লেনদেন হচ্ছে 77 টাকা 50 পয়সা। অন্যদিকে এসিআই রয়েছে টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 576 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন হচ্ছে শেয়ারটির 576 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 571 টাকা 60 পয়সা। অন্যদিকে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের অষ্টম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 45 টাকা 30 পয়সা। সর্বোচ্চ লেনদেন হচ্ছে শেয়ারটির এখনো পর্যন্ত 45 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য শেয়ারটির দেখতে পাচ্ছি 43 টাকা। অন্যদিকে কেয়া কসমেটিক্স রয়েছে টপ 20 শেয়ারের নবম অবস্থানে, যার সবশেষ লেনদেন হচ্ছে শেয়ারটি এখনো পর্যন্ত 16 টাকায়। সর্বোচ্চ লেনদেন হচ্ছে 16 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য এখনো পর্যন্ত 15 টাকা 70 পয়সা। অন্যদিকে এসিআই ফর্মুলেশন লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের দশম অবস্থানে, যার সবশেষ লেনদেন হচ্ছে শেয়ারটি এখনো পর্যন্ত 193 টাকা 20 পয়সায়। সর্বোচ্চ লেনদেন হচ্ছে 193 টাকা 20 পয়সাতেই এবং সর্বনিম্ন লেনদেন হচ্ছে শেয়ারটি এখনো পর্যন্ত 188 টাকা 30 পয়সা। অন্যদিকে ইসলামী ব্যাংক রয়েছে টপ 20 শেয়ারের দেখতে পাচ্ছি 11তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 27 টাকা 40 পয়সা। সর্বোচ্চ লেনদেন মূল্য 27 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হচ্ছে শেয়ারটি 26 টাকা 40 পয়সা। দর্শক, এই ছিল আমার কাছে শেয়ার বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর। আবার জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ায় খুলে যাচ্ছে প্রতিবেশী দেশ মিয়ানমারে বিনিয়োগের দ্বার, সৃষ্টি হচ্ছে বাংলাদেশি পণ্যের নতুন বাজার। টানা 7 দিন ধরে অচল খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো, বকেয়া বেতন পরিশোধের দাবিতে থালা হাতে শ্রমিকদের মিছিল। 3টি ফ্লাইওভারের কার্যকারিতা নিয়ে সমালোচনার পরেও চট্টগ্রামে আরও 2টি নির্মাণের উদ্যোগ, প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন নগর বিশেষজ্ঞদের। এবং বাংলা নববর্ষ সামনে রেখে কর্মব্যস্ত যশোরের গদখালির ফুল চাষিরা, বৈশাখী মেলা ঘিরে ফিরে আসছে মৃৎশিল্পীদের দৃষ্টিনন্দন তৈজসপত্র। দর্শক, এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।